হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা আমাদের 2.3 অধ্যায় শুরু করব। তাহলে চলো দেখি। প্রথমে আমরা গতি বিষয়ক সমস্যা সম্পর্কে জানবো। স্থির পানি ও স্রোতস্বিনী নদীতে, ঠিক আছে, নৌকার বেগ কখনো এক হবে না। ধরো যেই নদীতে নৌকাটা চলছে সেই নৌকার বেগ এবং এই নদীর পানিরও একটা বেগ থাকে, তাই না? যদি নদীর পানি স্থির থাকে সেক্ষেত্রে ওই নদীতে শুধু নৌকার যে বেগটা সেটা কার্যকর হবে, সেটাকে সাধারণত বলা হয় নৌকার প্রকৃত বেগ, ঠিক আছে। আবার যদি ওই নদীতে স্রোত থাকে এবং স্রোতের নিজস্ব একটি বেগ থাকে, ঠিক আছে, সেটার ক্ষেত্রে আমাদেরকে নৌকার কার্যকরী বেগ বের করে নিতে হয়। তাহলে এখন সেই স্রোতের বেগটা নৌকার অনুকূলে না প্রতিকূলে, এটাও আমাদেরকে বুঝতে হবে। এই নদীটা ক্ষেত্রে তুমি দেখো এখানে এই যে স্রোত, ঠিক আছে, এখানে আমি এই তীর চিহ্নটা এদিকে দিয়েছি, ঠিক আছে, তার মানে স্রোতের গতিবেগ সামনের দিকে। আবার দেখো এই নৌকাটা, ঠিক আছে, এই নৌকার ক্ষেত্রে আমি তীর চিহ্নটাও ডান দিকে দিয়েছি, মানে এই নৌকার গতিবেগও এই সামনের দিকে। এখন দেখো নৌকার গতিবেগ যেদিকে স্রোতের গতিবেগও সেদিকে। এটাকে সাধারণত বলা হয় স্রোতস্বিনী নদীতে স্রোতের অনুকূলে, অর্থাৎ একই দিকে নৌকা চালানো হচ্ছে। এই ক্ষেত্রে দেখো আমাদের নৌকাটা অনেক দ্রুত অনেক সামনে এগিয়ে যাবে। কেন বলতো? এই নৌকার উপরে দুটি বেগ কার্যকরী হচ্ছে, একটা হচ্ছে নৌকার নিজের বেগ, আরেকটা হচ্ছে স্রোতের বেগ। তো দেখা যাবে এই ক্ষেত্রে নৌকা অনেক কম সময়ে অনেক সামনে এগিয়ে যাবে, অর্থাৎ নৌকার মোট বেগটা বেশি হবে অনুকূলের ক্ষেত্রে, ঠিক আছে, স্রোতের বেগ যখন নৌকার অনুকূলে। আবার দেখো আরেকটি চিত্রে এখানে আমি স্রোতের বেগের ক্ষেত্রে তীর চিহ্নটা উল্টা দেখিয়েছি। তার মানে আমাদের নৌকার বেগটা যেদিকে, ঠিক আছে, নৌকার বেগটা এখানে সামনের দিকে, কিন্তু স্রোতের বেগটা তার উল্টা দিকে, অর্থাৎ আমাদের স্রোতের গতিবেগটা নৌকার অনুকূলে এখানে আর নেই, স্রোতের গতিবেগটা নৌকার প্রতিকূলে। তো স্রোতের বেগটা যখন নৌকার প্রতিকূলে থাকবে তখন অনেক বাধা বিপত্তি অতিক্রম করে নৌকাটাকে সামনে এগোতে হবে, কারণ সামনের থেকে একটি বেগ আসছে যেটা হচ্ছে এই নৌকাটা রেজিস্ট করে সামনে এগিয়ে যেতে হবে, ঠিক আছে, বাধা দিচ্ছে নৌকাটাকে সামনে আগাতে। তো এই ক্ষেত্রে আগের থেকে নৌকাটা অনেক কম অগ্রসর হবে, অর্থাৎ নৌকার যে কার্যকরী বেগটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাবে। এখন দেখো এই দুটি অবস্থা থেকে আমরা দুটি সূত্রে আসতে পারি। সেই সূত্র হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। অর্থাৎ যখন এই স্রোতের গতিবেগ নৌকার অনুকূলে থাকবে, একই দিকে থাকবে, তখন এই কার্যকরী গতিবেগ হবে নৌকার প্রকৃত গতিবেগ। প্রকৃত গতিবেগ বলতে বোঝায় স্থির পানিতে নৌকার বেগ, ঠিক আছে, সেটা যোগ স্রোতের গতিবেগ। আবার স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ কি হবে? নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ, ঠিক আছে। তো আশা করি এই সূত্র দুটি কিভাবে আসলো সেটা তোমরা বুঝতে পারলে। এখন আমরা এই বিষয়কে একটি অঙ্ক দেখি। এখানে আমাদের বলছে যে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্থির পানিতে নৌকার যে বেগটা দেওয়া এটা হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ, ঠিক আছে। এখন বলছে যে স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। এই যে তথ্যটি দেওয়া, এটা থেকে কিন্তু আমরা স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত সেটা বের করতে পারবো। এখন তোমাকে বলছে যে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। অর্থাৎ আমাদের স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ বের করে তারপরে এই অঙ্কটি সমাধান করতে হবে। এখন প্রথমে দেখো আমাদের বলছে যে এই স্থির পানিতে নৌকাটা যে সামনে এগোলো, এক্ষেত্রে 6 কিলোমিটার যেতে তার 1 ঘন্টা লাগে, ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী। তাহলে এই স্থির পানিতে 1 কিলোমিটার যায় সে কত ঘন্টায়? 1/6 ঘন্টায়। এখন এই স্রোতের প্রতিকূলে আবার বলছে যে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। এখন স্থির পানিতে যদি 1 ঘন্টা সময় লাগে তাহলে প্রতিকূলে 3 ঘন্টা সময় লাগবে, কারণ এই আগের 3 গুণ। এখন এই প্রতিকূলের ক্ষেত্রে দেখো, প্রতিকূলের ক্ষেত্রে আমাদের 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 1 ঘন্টায় 2 কিলোমিটার যায়। তাহলে 2 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে আমাদের স্রোতের প্রতিকূলে গতিবেগ। এখন আমরা জানি যে স্রোতের প্রতিকূলে এই নৌকার কার্যকরী বেগটা কি? নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের বেগ। এখন এখান থেকে দেখো আমরা স্রোতের বেগটা যদি সমীকরণের এদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? স্রোতের বেগ সমান নৌকার প্রকৃত বেগ বিয়োগ নৌকার কার্যকরী বেগ।
এখন নৌকার প্রকৃত বেগ যেটা সেটা হচ্ছে 6, কারণ হচ্ছে আমাদের 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার স্থির পানিতে, এটাই আমাদের নৌকার প্রকৃত বেগ। আর একটু আগে আমরা নৌকার কার্যকরী বেগ বের করে ফেললাম প্রতিকূলের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার কত, সেটা হচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা। এখান থেকে আমরা স্রোতের গতিবেগ কত পাচ্ছি, 4 কিলোমিটার। এখন আমরা কি জানি বলতো, যে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ হয় নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের বেগ। এখন দেখো এখানে আমরা নৌকার প্রকৃত গতিবেগ তো বের করেছি 6, আর একটু আগে আমরা স্রোতের বেগও বের করে ফেললাম 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখান থেকে আমরা অনুকূলে নৌকার কার্যকরী বেগ কত সেটা বের করতে পারবো, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন দেখো স্রোতের অনুকূলে সে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, আর আমাদের প্রশ্নে কি বলেছিল, প্রশ্নে বলেছিল যে এই অনুকূলে সে 50 কিলোমিটার যায় কত ঘন্টায়। তাহলে দেখো আমরা এই অনুকূলের নৌকার গতিবেগ কত সেটা পেয়ে গেলেই সেখান থেকে সে 50 কিলোমিটার যায় কত ঘন্টায় সেটা বের করতে পারবো। সেটা আসবে আমাদের 5 ঘন্টা, ঠিক আছে। তাহলে 50 কিলোমিটার যায় সে স্রোতের অনুকূলে 5 ঘন্টায়, এটি আমাদের উত্তর। এরপরে আসো আমরা আরেকটি উদাহরণের অঙ্ক দেখব। এখানে আমাদেরকে বলছে যে 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। এখন এই রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। এখন মনে করো এই খুঁটিটি নৌকাটিকে অতিক্রম করতে হবে, এই ক্ষেত্রে তার কত সময় লাগবে। এখন আমাদের খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দূরত্বের সমান দূরত্ব অতিক্রম করতে হয়, আমরা একটু আগেই দেখলাম। এখন এই 48 কিলোমিটার সমান কত মিটার সেটা আমরা বের করে নিব। এই এত মিটার অতিক্রম করে সে 1 ঘন্টায়, তাই না। তাহলে তার নিজের দৈর্ঘ্য কত, 60 মিটার। সুতরাং 60 মিটার সে অতিক্রম করে কত ঘন্টা বা সেকেন্ডে সেটা আমরা বের করে নিব। সেখান থেকে আমরা পাই 9/2 সেকেন্ড, ঠিক আছে। অর্থাৎ 4 সমস্ত 1/2 সেকেন্ড। এই 4 সমস্ত 1/2 সেকেন্ডেই তাহলে সে খুঁটিটি অতিক্রম করবে, কারণ কি, খুঁটি অতিক্রম করতে তার যে দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে, যেটা হচ্ছে 60 মিটার। তাহলে 60 মিটার অতিক্রম করতে যে সময়টা লাগে সেটি হবে হচ্ছে এই খুঁটিকে অতিক্রম করার সময়। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এরপরে আসো আমরা চৌবাচ্চার অঙ্ক দেখব। এখানে আমাদের বলছে একটি চৌবাচ্চায় 3টি নল আছে, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়। এখন দেখো কয়ে আমাদের বলছে যে তৃতীয় নল দ্বারা 1 মিনিটে চৌবাচ্চাটির কত অংশ খালি হয়। তাহলে দেখো আমরা উদ্দীপক থেকে জানি যে তৃতীয় নল দ্বারা 60 মিনিটে খালি হয় এই সম্পূর্ণ চৌবাচ্চা। তাহলে আমরা এই ঐকিক নিয়মে বের করে ফেলতে পারি 1 মিনিটে খালি হয় চৌবাচ্চাটির কত অংশ, 1/60 অংশ। এখন ক্ষয় দেখো আমাদের বলছে যে 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে। এখন দেখো আমরা জানি যে প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। তাহলে প্রথমে আমরা বের করব যে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় কত অংশ। আবার দেখো আমরা উদ্দীপক থেকে জানি যে দ্বিতীয় নল দ্বারা, ঠিক আছে, এই দ্বিতীয় নলটি দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। তাহলে এই দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় কত অংশ সেটা আমরা বের করতে পারি ঐকিক নিয়মে 1/20 অংশ। এখন আবার আমরা জানি যে তৃতীয় নল দ্বারা 60 মিনিটে খালি হয় 1 অংশ। তাহলে তৃতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় 1/60 অংশ। এখন দেখো 3টি নল যদি একসাথে খুলে দেয় তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ হবে সেটা আমরা বের করতে পারি এই 1/30 1/20 যোগ করে এই 1/60 অংশ বিয়োগ করব। তাহলে আমরা পাই কত, 4/60 অংশ, ঠিক আছে। এখান থেকে আমরা পাই 1/15 অংশ। এখন দেখো এই 1/15 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে 1 অংশ পূর্ণ হয় কত মিনিটে সেটা আমরা বের করতে পারবো এই 15 মিনিটে। অর্থাৎ এই 3টি নল একসঙ্গে খুলে দিলে 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে। এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তর দেখি। গ নম্বরে আমার বলছে যে প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। এখন দেখো দ্বিতীয় নল দ্বারা আমরা জানি যে 20 মিনিটের সম্পূর্ণ অংশ পূর্ণ হয়, ঠিক আছে। এখন যেহেতু আমরা প্রথম নল একটা নির্দিষ্ট সময় পর বন্ধ করে দিতে চাচ্ছি, আগে আমাদের বের করতে হবে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে কত অংশ পূর্ণ হয়, অথবা দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে কত অংশ পূর্ণ হয়, ঠিক আছে। সেটা আমরা পেলাম 9/10 অংশ। এখন দেখো এই দ্বিতীয় নল দ্বারা 9/10 অংশ যদি পূর্ণ হয় 18 মিনিটে, তাহলে অবশিষ্ট কত থাকে, 1/10 অংশ। এই 1/10 অংশ আমাদের এই দুটি নল দ্বারা পূর্ণ করতে হবে।
ঠিক আছে, যখন এই দুটি নল একসাথে খোলা থাকবে, ঠিক আছে, এই 1/10 অংশ পূর্ণ হয়ে গেলে আমরা যদি একটি নল বন্ধ করে দিই, আরেকটি দ্বারাই এই সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে পারবে। বুঝতে পারলে? তাহলে দেখো, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় কত অংশ, সেটা আমরা বের করতে পারি যে একসাথে 1 মিনিটে তারা কত অংশ পূর্ণ করে। এই 1/30 প্রথম নলের ক্ষেত্রে আমরা আগের অঙ্কে পেয়েছি, আর এখানে পেলাম কি 1/20 অংশ। ঠিক আছে, দ্বিতীয় নল পূর্ণ করে 1 মিনিটে। তাহলে এরা একসাথে তোমার 1 মিনিটে পূর্ণ করে 5/60 অংশ। এখন একটি জিনিস দেখো যে এই 5/60 অথবা 1/12 অংশ পূর্ণ হতে 1 মিনিট সময় লাগে দুটি নল একসাথে খুলে দিলে। সুতরাং যেটুকু অংশ বাকি, অর্থাৎ দ্বিতীয় নল একা 18 মিনিটে পূর্ণ করার পরে যেটুকু অংশ বাকি থাকে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে, সেটা হচ্ছে 1/10 অংশ। সেটা দুটি নল একত্রে কত মিনিটে পূর্ণ করতে পারে সেটা আমরা বের করলাম 1.5 মিনিটে। এখন দেখো, শুরুতে দুটি নল যখন একসাথে চলতে থাকবে, ঠিক আছে, 1.5 মিনিট চলার পরে যদি তুমি বন্ধ করে দাও, তাহলে 18 মিনিটে তোমার শুধু দ্বিতীয় নলটি সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে পারবে। তাহলে এই প্রথম নলটি 1.5 মিনিট পর বন্ধ করা হয়েছিল। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে। এরপরে আসো আমরা অনুশীলনীর কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব। ঠিক আছে, এই 2.3 বহু নির্বাচনী প্রশ্নগুলোর মধ্যে 2.1 এবং 2 এর অঙ্কও পাবে তোমরা। 1 নম্বরে আমাদের বলছে যে 4:9 দ্বিভাজিত অনুপাত কোনটি। তো এখানে দেখো, দ্বিভাজিত অনুপাত বলতে বোঝায় এদের বর্গমূলের অনুপাত। তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2 এবং 9 এর বর্গমূল হচ্ছে 3। তাহলে 2:3 আমাদের ক হবে সঠিক উত্তর। 2 এ বলছে যে ক অনুপাত খ সমান 4:7। আবার খ অনুপাত গ সমান 10:7 হলে গ অনুপাত খ অনুপাত ক এর মান কত। অর্থাৎ এই দুটি অনুপাতকে আমাদের ধারাবাহিক অনুপাতে নিতে হবে। ধারাবাহিক অনুপাতে নেওয়ার জন্য আমরা কি করি বলতো, প্রথমটির এই উত্তর রাশি দিয়ে পরেরটির দুটিকে গুণ করব, আবার পরেরটির পূর্ব রাশি দিয়ে প্রথমটির দুটি অনুপাতকে গুণ করব। তাহলে দেখো, এখানে ক অনুপাত খ এর ক্ষেত্রে আমরা 4 ও 7কে 10 দ্বারা গুণ করব, পরেরটির পূর্ব রাশি। আবার এই খ অনুপাত গ এর ক্ষেত্রে 10 ও 7কে আমরা এই 7 দ্বারা গুণ করব। ঠিক আছে, মানে প্রথমটির আমাদের উত্তর রাশি দ্বারা। তাহলে এই আসবে হচ্ছে 70:49। এখন ক অনুপাত খ অনুপাত গ আমরা লিখতে পারি 40:70:49। এখন এখানে আমাদের চাচ্ছে গ অনুপাত খ অনুপাত ক, তাহলে এটি উল্টে দিতে হবে। এই গ অনুপাত খ অনুপাত ক হবে হচ্ছে 49:70:40, অর্থাৎ ক হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আসো আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি। এখানে বলছে যে 4:3 ও 5:6 ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত। তো প্রথমে আমাদের এদেরকে ধারাবাহিক অনুপাতে নিতে হবে। ধারাবাহিক অনুপাতে নেওয়ার জন্য এটাই, এই প্রথমটাকে 5 দিয়ে গুণ করতে হবে, আবার পরেরটাকে হচ্ছে আমাদের 3 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এখন আমরা ধারাবাহিক অনুপাত কি পাই, 20:15:18। তাহলে এখানে দেখো দ্বিতীয় রাশি অর্থাৎ মধ্য রাশি যেটা, সেটা হচ্ছে 15। সুতরাং সঠিক উত্তর ঘ। এই 4 এবং 5-এর জন্য আমাদের একটি উদ্দীপক দিচ্ছে, সেখানে আমাদের বলছে যে 30 মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। মাইশা কত মিটার কাপড় পেল। এখন আমরা কি জানি যে এখানে আনুপাতিক যোগফল বের করে তারপরে আমাদের এই মোট কাপড়ের কত অংশ, ঠিক আছে, এই মাইশা পাবে, সেটা আমরা কেমনে বের করতে পারি। এই যে মাইশার আনুপাতিক সংখ্যা ভাগ মোট আনুপাতিক যোগফল, সেটা আসে আমাদের 15 মিটার, অর্থাৎ ক হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আসো আমরা 5 নম্বর দেখি। এখানে আমাদের বলছে যে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। এজন্য আমাদের মারিয়া কত অংশ কাপড় পাবে, কত মিটার কাপড় পাবে সেটা বের করতে হবে। তারপর তানিয়া কত মিটার কাপড় পাবে সেটা বের করতে হবে। এরপর বিয়োগ করে দিলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব, যেটা হচ্ছে 3 মিটার, অর্থাৎ ক। 6 আমাদের বলছে যে 5:3 ও 2:5 এর ধারাবাহিক অনুপাত কোনটি হবে। এটি আমরা আগেও করেছি। এই পরেরটির পূর্ব রাশি দ্বারা এটিকে গুণ করতে হবে, আবার এই প্রথমটির উত্তর রাশি দ্বারা পরেরটিকে গুণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 10:6:15 হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 7 নম্বর। 7 নম্বরে আমাদের বলছে যে 3, 5 ও 15 এর চতুর্থ সমানুপাতিক কোনটি। এখন আমরা একটি সূত্র জানি যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখান থেকে আমরা পেয়ে যাব চতুর্থ রাশি হচ্ছে 25। 8 নম্বরে বলছে একজন দোকানদার একটি দিয়াশলাই বক্স 1.5 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখন দেখো, এখানে আমাদের লাভ একটি দিয়াশলাইয়ের ক্ষেত্রে কত হচ্ছে,
সেটা হচ্ছে 2 বিয়োগ 1.5 অর্থাৎ 0.5 টাকা। এই লাভটা আমাদের ক্রয় মূল্যের উপরে হচ্ছে। ক্রয় মূল্য কত ছিল? 1.5 টাকা। তাহলে দেখো 1.5 টাকায় লাভ হয় 0.5 টাকা, অর্থাৎ 1 টাকায় কত লাভ হয়, এবং শতকরা বললেই আমরা কততে বের করব? 100 টাকায় কত লাভ হয়। 100 টাকায় আমাদের লাভ হয় হচ্ছে 100/3 বা 33 সমস্ত 1/3 টাকা, অর্থাৎ 33 সমস্ত 1/3%। ঘ হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আসো আমরা 9 নম্বর দেখি। এখানে বলছে যে একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে 27 টাকা দরে বিক্রয় করলে তার 50 টাকা লাভ হয়। সে কত হালি কলা ক্রয় করেছিল? ঠিক আছে, এখন দেখো প্রতি হালিতে তার কত লাভ হয়? 27 বিয়োগ 25 অর্থাৎ 2 টাকা। এখন এই 2 টাকা লাভ হয় তার এক হালিতে, ঠিক আছে। তাহলে সে মোট লাভ করেছিল 50 টাকা। সুতরাং তার 1 টাকা লাভ হয় কত হালিতে, আবার 50 টাকা লাভ হয় কত হালিতে, সেটা আমরা বের করতে পারি ঐকিক নিয়মে। সেটা আসে হচ্ছে আমার 25 হালি, অর্থাৎ সঠিক উত্তর ক। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা অনুশীলনীর কিছু সাধারণ অঙ্ক অর্থাৎ প্রশ্নের অঙ্ক দেখব, এবং এই পর্যন্ত যে জিনিসগুলো করালাম সেগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।